এবার জল ও স্থল সবখানে ইরানের রাজত্ব, তাদের বুদ্ধির কাছে ধরাশয়ী আমেরিকা। সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। আমেরিকাকে বাদ রেখে নিজেদের নিরাপত্তা চুক্তি করলো সৌদি, পাকিস্তান ও তুরস্ক। এর মধ্য দিয়ে কি মার্কিন সাম্রাজ্যবাদের কবর হলো? এবার ইউরোপের দেশগুলোতে হামলার পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, দাবি মার্কিন গোয়েন্দাদের। আরও যুদ্ধ কি আসছে? এবার শুধু মধ্যপ্রাচ্যের জমিতে নয়, পানিতেও নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও রাজত্ব প্রতিষ্ঠার পথে মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরান। তাদের বুদ্ধি আর কৌশলের কাছে চরমভাবে ঘায়েল হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। নতুন কোনো প্রযুক্তি নয়, এবার আদিকালের বিমান আর কৌশল ব্যবহার করে ঝাঁঝরা করে দিল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি। সেই সাথে সাফ জানিয়ে দিয়েছে, হরমুজে জাহাজ চালাতে হলে মানতে হবে ইরানের সব শর্ত। এমন অবস্থায় সম্মান নিয়ে ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে আমেরিকা, দাবি করলেন খোদ মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ইরান কি দেবে আমেরিকাকে হার স্বীকার না করে পালানোর পথ? শেষ পর্যন্ত ট্রাম্পের হুমকি সত্যি হলো। আদি যুগে ফিরল ইরান, আর আদিকালের সেই অস্ত্র দিয়েই আমেরিকাকে মরণ কামড় দিল ইরান। 70-এর দশকের পুরনো সেকেলে বিমান আর হাতে এক টুকরো কাগজের মানচিত্র নিয়ে এবার মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরান ধরাশয়ী করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকে। কিভাবে সম্ভব? কিভাবে আদিকালের বিমান আর কৌশল ব্যবহার করে রীতিমতো বোকা বানালো আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিকে, ঝাঁঝরা করে দিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো? কিভাবে জমি পানি এবার সবখানেই একছত্র নিয়ন্ত্রণ ও রাজত্ব প্রতিষ্ঠার পথে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরানের তীক্ষ্ণ বুদ্ধি আর কৌশলের কাছেই আবারও হারল আমেরিকা। তারা বলছেন, এই যুদ্ধে এবার আধুনিক কোনো ক্ষেপণাস্ত্র আর ড্রোন নয়, 70-এর দশকের পুরনো সেকেলে রুশ যুদ্ধবিমান দিয়ে মার্কিন ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে ইরানের বিমান বাহিনী। ধ্বংস হয়ে যায় আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম আর বিমান বহর। অথচ ইরানের বিমান আসার খবর টেরই পায়নি আমেরিকা, যেমনটা ঘটেছে গেল 2 মার্চ। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আর অস্ত্রে সজ্জিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। এই ঘাঁটির নিরাপত্তায় রয়েছে প্যাট্রিয়ট মিসাইল, থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সর্বাধুনিক রাডার সিস্টেম। আর এত সব নামিদামি প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়েই সফলভাবে আল উদেইদ আর আল আদিরি মার্কিন ঘাঁটিতে বোমা হামলা চালায় ইরানের বিমান বাহিনী। হামলার সময় বিমান যোগাযোগ ব্যবস্থা ও সব ইলেকট্রিক সিগন্যাল সিস্টেম বন্ধ করে হাতে এক টুকরো কাগজের মানচিত্র নিয়ে ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। এ হামলায় ব্যবহার করা হয় রাশিয়ার 4টি Su-24 যুদ্ধবিমান ও একটি F-5 যুদ্ধবিমান। জিপিএস আর রেডিও সিগন্যাল বন্ধ রেখে সমুদ্র থেকে কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয় ইরানের বাহিনী। শুধু স্থলেই নয়, ইরানের সাথে জলেও হরমুজ প্রণালীতে দর কষাকষি করেও বিপাকে আমেরিকা। ওমানের সাথে হরমুজ প্রণালীতে নতুন করে একটি খসড়া কাঠামো চূড়ান্ত করেছে ইরানের প্রতিনিধিরা। জুড়ে দিয়েছে কঠিন সব শর্ত, মেনে নিতে হবে ইরানের সব শর্ত, তুলে নিতে হবে ইরানের বন্দর থেকে নৌ অবরোধ, হরমুজ পার করতে দিতে হবে টোল এবং ইরানের নির্ধারিত রুট মেনে না চললে গুনতে হবে জরিমানা। অন্যদিকে আমেরিকার দাবি, ইরান হরমুজ নিয়ে চুক্তি করলেই ইরানের বন্দর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হবে। তবে ইরান বরাবরই বলছে, যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ। ফলে ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া হরমুজ খোলার আর কোনো পথ নেই আমেরিকার কাছে। এমন অবস্থায় পরাজয় ঠেকাতে সম্মান নিয়ে এই যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে তিনি আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। ইরানে হামলা চালাতে পর্যাপ্ত অস্ত্র আর বিমান বাহিনীর রসদ ফুরিয়ে আসায় এই যুদ্ধ থেকে বের হতে বিকল্প পথ খুঁজতে মরিয়া মার্কিনীরা। এদিকে চরম ক্ষমতাধর আমেরিকাকে ছাড়াই এবার নিজেদের মধ্যে নিরাপত্তা চুক্তি করল সৌদি, পাকিস্তান ও তুরস্ক। যে দেশগুলো একসময় নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভর করত, তারাই এখন আমেরিকাকে বাদ রেখে নিরাপত্তা চুক্তি করল। এই চুক্তি কি প্রমাণ করে? ইরানের সাথে যুদ্ধে হেরে গেছে আমেরিকা? শেষ হয়ে গেছে কি উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্য? এর মধ্য দিয়ে কি মধ্যপ্রাচ্যে কবর হলো মার্কিন সাম্রাজ্যবাদের? আরব বিশ্বের অভ্যন্তরীণ অবিশ্বাস কাটিয়ে এই জোট পারবে কি সফল হতে?
পবিত্র শহর মক্কায় জন্ম নিল আরেকটি নতুন মুসলিম পরাশক্তি জোট। গত 7ই আগস্ট তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান একসাথে সই করল যৌথ প্রতিরক্ষা চুক্তিতে। এই 3 দেশের মধ্যে পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্র ও যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী, তুরস্কের রয়েছে আধুনিক ড্রোন প্রযুক্তি, আর সৌদি আরবের আছে টাকার জোর। কাগজে কলমে এই ত্রিদেশীয় সমীকরণ বেশ শক্তিশালী মনে হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে দেশগুলোর একটির উপর হামলা হলে বাকিরা আসলেই যুদ্ধে জড়াবে কিনা সেটা নিয়ে রয়েছে নানা রকম জটিলতা ও সংশয়ের অবকাশ। ইসরায়েল ইরানের মাঝখানে বসে থাকা এই 3 দেশ সত্যিই কি শক্তিশালী কোনো প্রতিরোধ গড়তে পারবে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ 3টি দেশের চুক্তির পেছনে বড় কারণ হল আমেরিকার উপর থেকে ভরসা কমে যাওয়া। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বুঝিয়ে দিচ্ছেন মিত্র দেশগুলোকে নিজেদের নিরাপত্তা সামলাতে হবে নিজেদেরকেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে অগ্রাধিকার দেবে আমেরিকা। অন্যান্য মার্কিন মিত্র দেশগুলো কতটা গুরুত্ব পাবে সেটা নিয়ে আরও জোরালো হচ্ছে সন্দেহ। এই অনিশ্চয়তা থেকেই সৌদি, তুরস্ক আর পাকিস্তান একে অপরের কাছাকাছি এসেছে। এই 3 দেশই ইসরায়েলকে প্রথম হুমকি হিসেবে দেখে। অবশ্য অনেক বিশ্লেষকের ধারণা ইরানের সঙ্গে আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদের সম্পর্ক অনেকটাই মিশ্র স্বার্থের। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এর মধ্যেই একটি সুন্নি অক্ষ বা সুন্নি মতের জোট গড়ে ওঠার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে তার এমন মন্তব্য ত্রিদেশীয় এই জোটকে আরও শক্তিশালী আচরণ করতে উস্কানি দিতে পারে, আর তেমন কিছু হলে আসলে লাভবান হবে ইরান। ইসরায়েল আমেরিকা যত বেশি চাপে থাকবে, ইরানের জন্য শক্তি প্রদর্শনের মাঠ ততটাই খোলা থাকবে। এমনকি সরাসরি জোটে না থেকেও তেহরান পাবে মধ্যপ্রাচ্যে এককভাবে ছড়ি ঘোরানোর সুযোগ। মিশর, কাতার, সিরিয়া বা আরব আমিরাত ভবিষ্যতে মক্কা ডিফেন্স জোটে যোগ দেবে কিনা সেটা এখনো অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের এসব দেশের প্রত্যেকের নিজ নিজ স্বার্থ আর সীমাবদ্ধতা আছে। এই অঞ্চলের ভূরাজনৈতিক ইতিহাস বলে এখানে খুব সহজেই জোট গড়ে ওঠে, আবার ভেঙেও যায়। আসল পরীক্ষা হবে তখনই যখন সত্যিকারের যুদ্ধ পরিস্থিতি আসবে। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে হলে তখন বোঝা যাবে সৌদি, তুরস্ক, পাকিস্তান একে অপরের জন্য সত্যিই লড়বে কিনা। মক্কা জয়েন্ট ডিফেন্স প্যাক্ট তৈরির আনুষ্ঠানিকতার জেরে আবারও সামনে আসছে আরব লীগের কর্মকাণ্ডের ইতিহাস। মুসলিম বিশ্বের প্রতিটি সংকটে এই লীগ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় থেকে গেছে। দশকের পর দশক ধরে একে অপরের প্রতি গভীর অবিশ্বাসের কারণে মুসলিম বিশ্বে ন্যাটোর মতো শক্তিশালী সামরিক কোনো জোট আজও গড়ে ওঠেনি। তবে মক্কা চুক্তিও যদি এই পুরনো বৃত্ত ভাঙতে না পারে, তাহলে এটাও হয়তো ইতিহাসের পাতায় আরেকটা ব্যর্থ জোট হয়েই থেকে যাবে। এবার ইউরোপের দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে এমন বিস্ফোরক দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে সাইবার হামলা কিংবা গুপ্ত বাহিনী দিয়ে সন্ত্রাসী স্টাইলে হামলা চালাতে পারে রাশিয়া। হতে পারে সশস্ত্র গোষ্ঠী দিয়ে নেটোভুক্ত কোনো দেশে স্থল অভিযানও চালাতে পারেন পুতিন, সীমিত স্থল অভিযানও। এবার সরাসরি পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর শক্তি পরীক্ষার কথা ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো সময় তিনি ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারেন। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে গভীর এই সতর্কতা জানানো হয়েছে। সম্ভাব্য হামলা হতে পারে চলতি বছরের শরৎকাল থেকে 2029 সালের মধ্যবর্তী যে কোনো সময়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুসারে বহুমুখী উপায়ে চালানো হতে পারে সম্ভাব্য ওই রুশ হামলা। এর শুরুটা হতে পারে সাইবার হামলা কিংবা গোপন অভিযানের মাধ্যমে। পরিচয় গোপন রেখে সশস্ত্র গোষ্ঠী দিয়ে ন্যাটোভুক্ত কোনো দেশে স্থল অভিযানও চালাতে পারেন পুতিন, দখল করে নিতে পারেন ভূখণ্ড। কিছু মার্কিন কর্মকর্তার মতে সরাসরি বড় ধরনের যুদ্ধ শুরু করা পুতিনের প্রধান লক্ষ্য নাও হতে পারে, বরং সীমিত আঘাতের মাধ্যমে ন্যাটো কতটা ঐক্যবদ্ধ এবং যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের রক্ষায় কতটা দ্রুত এগিয়ে আসে সেটি পরীক্ষা করতে পারে মস্কো। মার্কিন বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সম্ভাব্য কৌশলের একটি উদ্দেশ্য হতে পারে ন্যাটোর ভেতরে বিভাজন তৈরি করা, ন্যাটোর বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জ করা এবং যুক্তরাষ্ট্রকে তার মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করা রাশিয়ার দীর্ঘদিনের লক্ষ্য।
এরই মধ্যে ইউরোপের পূর্বাঞ্চলে কিছু ঘটনাকে হামলার সম্ভাব্য পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন মার্কিন ও ইউরোপীয় অনেক কর্মকর্তা। কিছুদিন আগে পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়া এবং রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোনের প্রবেশ এসবের উদাহরণ। এতদিন ধারণা করা হচ্ছিল ইউক্রেন যুদ্ধ চলাকালে পুতিন ন্যাটোর কোনো সদস্যকে সরাসরি উস্কানি দেবেন না, কিন্তু চলতি বছরের শুরুতে সেই হিসাব বদলেছে। সম্প্রতি ইউক্রেনের রুশ বাহিনী বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়েও তেমন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারছে না। একই সময়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সামরিক অবকাঠামো ও তেল শিল্পে ক্ষয়ক্ষতি বাড়ছে। ফলে পুতিন অভ্যন্তরীণ চাপের মুখে ন্যাটোভুক্ত কোনো দেশে হামলার মতো আরও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ন্যাটো কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তা নিয়ে। ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক হামলা হলে জোটের ঐতিহাসিক আর্টিকেল 5 সামনে আসবে, যেখানে এক সদস্যের ওপর হামলাকে সবার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাইবার হামলা বা হাইব্রিড অভিযানের ক্ষেত্রে প্রতিক্রিয়া কেমন হবে তা ওই আর্টিকেল স্পষ্ট নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের স্বল্পতা নিয়ে নতুন উদ্বেগ। ইউক্রেনকে দীর্ঘদিনের অস্ত্র সহায়তা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ব্যবহারের কারণে বিভিন্ন বিশেষায়িত মিসাইল সহ গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কমেছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধকে এখন আর কেবল ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ একটি সংঘাত হিসেবে দেখা হচ্ছে না। পুতিন যদি সত্যিই ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে আঘাত হানার সিদ্ধান্ত নেন, তাহলে সেটি শুধু একটি দেশের ওপর হামলা হবে না, বরং তা কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা সংকটের দরজা খুলে দেবে।